বিএনপি জামায়াতের বাইরে আলাদা জোট গড়তে চায় এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ ৯টি দল, যা চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলগুলো। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোর সঙ্গে থেকে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এনসিপি ও এবি পার্টি। তবে নতুন জোট গঠনে এনসিপিকে অপরিপক্ক ও বড় বাধা হিসেবে দেখছে গণ অধিকার পরিষদ। ৫ আগস্ট আওয়ামী স্বৈরাচারের পতনের পর থেকেই রাজনীতির মাঠে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জোট ভারী করতে দেখা গেছে দল দুটিকে। বিএনপি জোটে আছে যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দল, অন্যদিকে জামায়াত জোটে বেশ কয়েকটি ইসলামী দল। ধান পাল্লা বিক্রির মহা উৎসব, ছোট ছোট পার্টিকে পকেট করে কিনে নেওয়া। তবে এই দুই রাজনৈতিক বলয়ের বাইরে তৃতীয় নতুন জোট গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও প্রগতিশীল ঘরানার রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের ৬টি দল। শুধু নির্বাচন নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই প্রাধান্য দিচ্ছে দলগুলো। আমরা যেটা চিন্তা করেছি, বিএনপি এবং জামাতের যে জোটের আলোচনা হচ্ছে, এই জোটের বাইরে গিয়ে একটা নতুন রাজনীতির বন্দোবস্ত নিয়ে যারা কাজ করছে তাদের নিয়ে একটা জোট করা যায় কিনা। প্রথমত আমরা এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ আমাদের মধ্যে কিছু আলোচনা আমরা করেছি। দেন আমরা গণতন্ত্র মঞ্চের আরও 6টা দল আছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের, একটা সংস্কার হবে দেশে, আমরা নতুন বাংলাদেশ করব, যেখানে দুর্নীতির অবস্থা কম থাকবে, যেখানে আমাদের ওভারঅল দেশে মানুষ তাদের অধিকারগুলো ফিরে পাবে, অধিকারগুলো রক্ষিত হবে। সো এইটা করার জন্য আমাদের যেভাবে যেটা করা দরকার আমরা সেদিকেই ফোকাস করছি। তবে নতুন জোট গঠনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আচরণ অপরিপক্ক বলে মনে করছে গণ অধিকার পরিষদ। এর আগে এনসিপিকে নিয়ে জোট গঠনে দলটি বেশ আগ্রহ দেখালেও বর্তমান কর্মকাণ্ডে অনীহা দেখাচ্ছেন দলের সাধারণ সম্পাদক। এনসিপি নতুন একটি দল, এখনো পর্যন্ত তারা নানান বিতর্কে জর্জরিত, তারা অপরিপক্ক আচরণ করছে। আমার কাছে মনে হয় না যে আগামী নির্বাচনে তাদের নেতৃত্বে কোনো তৃতীয় জোট হলে সেই জোট নির্বাচনে ভালো ফলাফল করতে পারবে। বিএনপি ও জামায়াত জোটের বাইরে এই নতুন জোট কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছে দলগুলোর আন্তঃসম্পর্কের ওপর। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের পর জোটের ঘোষণা দেওয়ার কথা জানায় দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘোষণার বাকি থাকা 63 আসনের মধ্যে অন্তত 40টি আসন জোটের শরিকদের ছাড়বে বিএনপি, আর বাকি আসন পাবে দলের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, শরিকদের সাথে আলোচনা করে সপ্তাহখানেকের মধ্যেই আসবে ঘোষণা। এদিকে ঢাকায় ফাঁকা থাকা 7 আসনের যে কোনো আসন থেকে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারে বলেও জানান দলটির নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার 237 আসনে প্রার্থী ঘোষণার পর উৎসবের আমেজ বিরাজ করছে প্রায় প্রতিটি আসনে। বাকি আসনের মনোনয়ন প্রত্যাশীরা আছেন অপেক্ষায় কবে ঘোষণা হবে প্রার্থীর নাম। এ অবস্থায় দলটির নেতারা বলছেন, বাকি 63 আসনে প্রার্থী চূড়ান্ত করতে নানা জটিলতা রয়েছে। এসব জটিলতা কাটাতে জোট শরিকদের সাথে হবে বৈঠক। এরপর শরিকদের আসন বন্টনের পর বাকি আসন পাবে বিএনপি প্রার্থীরা। শরিক দল যুগপৎ যারা আন্দোলন করেছে বিএনপির সাথে মাফিয়া সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 40টা, বাকিগুলো বিএনপিরই 2-3 জন প্রার্থী আছে, যাদের মধ্যে এখনও নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি। ঢাকার বাইরে যে আসনগুলা, সেগুলাতে দলেরও আছে, কিছু জোটেরও আছে। আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো, তিনি যদি ঢাকায় একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানোর পক্ষে সহায়ক হবে। জোট নেতারা বলছেন, আসন ছাড়ের বিষয়ে বিএনপির আশ্বাসের চেয়ে জোট শরিকদের চাওয়া অনেক বেশি। তবে আলোচনায় বসলে সমাধান হবে বলে বিশ্বাস তাদের। বিএনপি যেরকম মনে করেছিল যে এই নির্বাচনটা তাদের জন্য খুবই ইজি, বিশেষ করে কয়েকটি নির্বাচনী ইলেকশনের পরে তারা এরকম মনে করে না। তারা তাদের মতো দিয়েছেন। আমাদেরও ওইসব জায়গাতে তো এক্সপেকটেশন থাকতে পারে, আমাদের ক্যান্ডিডেট থাকতে পারে। এগুলো আলোচনা হয় নাই। তারা বলেছেন প্রয়োজনে এগুলো বদলানো যাবে। বিএনপির সাথে আমাদের মনে হয় কোনো নির্বাচনে জোট হবে না, হয়তো আমরা আসন সমঝোতার দিকেই আমরা যাব।
আর বিএনপি অবশ্যই আমাদের অগ্রাধিকারের মধ্যে আছেন, যেহেতু তারা আমাদের আন্দোলনের প্রধান শরিক। এনসিপি সহ আরও কয়েকটি দল বিএনপির সাথে জোটবদ্ধ হলে পাল্টে যেতে পারে আসন বণ্টনের হিসাব নিকাশ। বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয় থেকে সোমবার ঘোষণা করা হয় 237 আসনে প্রার্থীর নাম, যে তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতা। এখন বাকি যে 63 আসন আছে সেই আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সেদিকেই নজর বিএনপি এবং জোট শরিক নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়নের পক্ষে বিপক্ষে চট্টগ্রামে উৎসবের পাশাপাশি জ্বলছে ক্ষোভের আগুন। সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় মহাসড়ক অবরোধ ঘিরে বহিষ্কারের ঘটনাও ঘটেছে। এছাড়া চট্টগ্রাম 9 আসনে মনোনয়ন ঘোষণা ও পরে স্থগিত নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রার্থী মনোনয়নে চট্টগ্রামে বড় চমক। সীতাকুণ্ড ও মহানগরীর দুটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম 4 আসনে আলোচিত নেতা লায়ন আসলাম চৌধুরী ধরাশায়ী তারই অনুসারী যুবনেতা কাজী সালাউদ্দিনের কাছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরীর অনুসারীদের ভাঙচুর অবরোধের রেশ ধরে বহিষ্কার হয়েছেন 4 নেতা। আমরা আসলাম চৌধুরীর হাতে করা সৈনিক, আমাদেরকে যদি 112 যদি বহিষ্কার করা যদি হয়, 112 যদি বহিষ্কার হয়, সীতাকুণ্ডে যদি সকল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়, আসলাম চৌধুরীর বিকল্প ভাবার কোনো চট্টগ্রাম 9 আসনে নাম ঘোষণার পর মুহূর্তেই স্থগিত হয় দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের নাম। এর বাইরে ঘোষিত 10 আসনের 5টিতে নতুন, 5টিতে এসেছে পুরনো নাম। বাদ পড়েছেন গতবারের 2 প্রার্থী। দল যদি আমাকে বিবেচনা করে নমিনেশন দেয়, অবশ্যই দলের পক্ষ হয়ে দানের শেষ নির্বাচন করব। আর যদি দল যদি আমার চেয়ে কাউকে যোগ্য মনে করে আর কাউকে নমিনেশন দেয়, আমি তার জন্য নিরলসভাবে আন্তরিকভাবে তাকে জেতানোর জন্য কাজ করবো। দানের শীষ সবার, যেহেতু দল মনোনয়ন দিয়েছে, যাকে দিয়েছে, আমাকে না দিয়ে যদি অন্যজনকে দেয়, আমি ওনার জন্য কাজ করতাম। সবাই দলের স্বার্থে দানের শীষকে বিজয় অর্জনের জন্য, বিজয় নিশ্চিত করার জন্য সবাই একসাথে কাজ করবে। মহানগর ও জেলার নেতারা বলছে এবারের নির্বাচন রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে চান তারা। আমাদের নেতা কর্মীদের জন্য একটি বার্তা, সেটি হচ্ছে যে নেতা যত বড়ই হোক, দলের সিদ্ধান্ত তাকে মেনে চলতে হবে। সিদ্ধান্তের বাইরে গেলে এই দলে তার কাজ করার আর সুযোগ থাকবে না। সম্প্রতি রাউজানের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আলোচনায় থাকা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের কেউই নেই তালিকায়। এছাড়া চন্দনাইশ, সাতকানিয়া, সন্দ্বীপ ছাড়া মহানগরীর 2টি আসনেও ঘোষণা হয়নি কারো নাম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হাসিনা সরকারের গুম খুনের কথা বলে স্থানীয় ভাষায় জুলাই সনদে হ্যাঁ ভোট চাইলেন সার্জিস আলম। তিনি বলেন, পেশাদার খুনি ছিলেন শেখ হাসিনা, আর সরকার 16 বছরে অসংখ্য মানুষকে গুম খুন করেছে। তাই আমরা যেই দলেরই হই না কেন, গণভোটের দিন প্রত্যেকে যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই। মঙ্গলবার রাতে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপি ও যুব শক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 18-20 কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হইতে পারে না। এই জন্য অনুরোধ, আমরা যেই দলের হই না কেন, গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিই। বিএনপিতে যোগ দিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন তিনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ মীর মুগ্ধের ত্যাগ এবং তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। এ সময় স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এর আগে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গত বছরের সেপ্টেম্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। এরপর গত 8 মে পদ থেকে সরে দাঁড়ান মীর স্নিগ্ধ। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন তিনি।
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি দল। এনসিপি ছাড়া বাকি 2টি দল হলো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আজ দলগুলোর বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে একথা জানান ইসি সচিব আখতার আহমেদ। জানান, গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12ই নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি। নির্বাচনের ঘোষিত সময়সীমার 3 মাস আগে 3টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসিতে জমা পড়া 143টি আবেদন থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 22টি দলকে। দলগুলোকে নিবন্ধন দিতে নানা ধাপের যাচাই বাছাইয়ে ইসি লম্বা সময় ব্যয় করে। জটিলতা হয় এনসিপির প্রতীক নিয়েও। অবশেষে সব চুকিয়ে নিবন্ধনের তালিকায় উঠল এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন। আমরা 7টা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না, তারা কোয়ালিফাই করে না। একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা 54টি। এর মধ্যে নিবন্ধন স্থগিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। এদিকে মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত নিয়ে মন্তব্য করবে না ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্ত না দেয়ায় সরকারের ওপর ক্ষুব্ধ রাজনীতিবিদরা। তাদের মন্তব্য, রাজনৈতিক দলগুলোকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সবাইকে ছাড় দেওয়ার আহ্বান জানান তারা। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে দীর্ঘ 7.5 মাস আলোচনা চালায় ঐকমত্য কমিশন। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত না করেই আনুষ্ঠানিকভাবে শেষ হয় সেই আলোচনা। ঐক্যের পরিবর্তে ফের বিভক্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার বিকেলে নাগরিক কোয়ালিশন আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে গোলটেবিল আলোচনাতেও দেখা যায় এই চিত্র। গণতন্ত্র চাইবেন, আপনি ডেমোক্রেসি পালন করবেন, আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার এন্ড রিফর্ম অর চেঞ্জ ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। ইশতেহারে কোনো একটা বিষয় যদি লিখি, তাহলে আমি ক্ষমতায় গেলে সেটাই করতে পারবো। এটাই যদি হয়, তাহলে আমার গণভোট হওয়ার কি দরকার? দেশটা চালাবে কাদের? যারা চালাবেন তাদেরকে যদি আমরা একটা এইরকম অনাস্থার জায়গায় নেই, তাহলে কোন ধরনের ভবিষ্যৎটাকে আমরা সামনে টেনে আনি, এটা পলিটিক্যাল পার্টিগুলোকে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দেখছেন অনেকে। নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত সরকারের ওপর ছাড়লেও গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান তাদের। আমরা যেখানে স্বাক্ষর করেছি ওখানে 7টা শর্তের উপরে আমরা স্বাক্ষর করেছি। সেখানে বলা আছে আমরা এই 7টার অঙ্গীকারটা আমাদের কি কি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই জুলাই সনদ ফাইনাল হলো কোথায়? সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে, এই আলোচনার জায়গাটাকে সকলের স্বার্থে, দেশের স্বার্থে যাক না, গণভোটে পাশ হোক, পার্লামেন্টে উঠুক, চেঞ্জ হয়ে যাক, আমরাই তো আছি। জুলাই সনদ ও গণভোট নিয়ে সিদ্ধান্তের ভার রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পের পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসেছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে,
শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর মঙ্গলবার এই বিষয়ে ব্যাখ্যা দিল সরকার। এতে বলা হয়, প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল সারা দেশের 2500 ক্লাস্টারে সমান সংখ্যায় শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে সচিব কমিটির মতে এত অল্প সংখ্যায় শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোনো কার্যকর সুফল পাওয়া যাবে না, বরং বৈষম্য তৈরি হবে। বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে অর্থের সংস্থান হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ তৈরি এবং নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বর্তমানে দেশে 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কুষ্টিয়ার অলিগলিতে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। এসব দোকানের নেই অগ্নি নির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনুমোদন ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় মুদির দোকান থেকে শুরু করে ক্রোকারিজ, ফার্মেসি কিংবা ফাস্টফুডের দোকানেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, অথচ এসব দোকানের নেই কোনো অনুমোদন, এমনকি ব্যবহার বিধিও জানা নেই অনেক বিক্রেতার। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। হাতের কাছে গ্যাস পাচ্ছি, নিয়ে নিচ্ছি, কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না। সিলিন্ডার বাহী গাড়ি আসতেছে, আমরা সেই মুহূর্তে যাচ্ছি, তখন আমার নিজের তো একটা আতঙ্ক লাগে যদি বিস্ফোরণ হয়। এদিকে বিস্ফোরক ছাড়পত্র বা বিক্রির কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র না থাকলেও নিয়ম মেনে বিক্রির দাবি অনেকের। উপভোক্তা অধিদপ্তর থেকে আসছিল, ওরা চেক দিছে, সবই ঠিক আছে, লাইসেন্স মাইসেন্স সরকারি রুলস নিয়মকানুন মেনে আমরা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে জেলায় প্রায় 5,000-এর বেশি খুচরা বিক্রেতা রয়েছে, যাদের বেশিরভাগই অনুমোদনহীন। নাগরিক সমাজ বলছে, ছাড়পত্র ছাড়া যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বিক্রি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পান বিড়ির দোকানদার থেকে শুরু করে মুদিখানার দোকান, সেলুন, এমনকি একটা ছোট্ট ঘুপের দোকান নিয়ে সেও কিন্তু এই ব্যবসাটা করতেছে। নিরাপত্তার দায়িত্বে আছেন বা যারা দেখভালের দায়িত্বে আছেন, তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, এসব দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। ওখানে যদি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয় তাহলে দেখা যাবে যে প্রাণহানির সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাবে। সেজন্য ওইসব এলাকায় এগুলা বিক্রয় করা এবং বিপণন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিগগিরই প্রশাসনের সহায়তায় যৌথ অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে ক্রেতাদেরও সচেতনতার পরামর্শ সংস্থাটির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দোকান থেকে বাকিতে সার বীজ নিয়ে আমন ধানের আবাদ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের শরীফুল ইসলাম। আর কয়েকদিন পরেই ঘরে উঠত ফসল। তবে অসময়ের ভারী বৃষ্টিতে লন্ডভন্ড আমনের ক্ষেত। পাওনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে শরীফুলের। বিভিন্ন ঋণ বা সার যেটা দোকান থেকে আমরা বাকি নিয়ে আসি, আমরা ধান চাষ করে আবাদ করে তারপরে আমরা ধান বিক্রি করে তারপরে আমরা ঋণটা আমরা পরিশোধ করি। এক রাতের বৃষ্টিতেই নষ্ট হয়েছে জেলার কৃষকদের ধান ও অন্যান্য ফসল। চাঁপাইনবাবগঞ্জের কৃষি অফিস বলছে, জেলার 4,459 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। 20 মনের জায়গাতে 15 মন পাবে, কেউ 10 মন পাবে, কেউ 8 মন পাবে, কেউ পাবে না। খাওয়ার জন্য ধার করতে হবে, জমি তো খরচ করার লাগাও ধার করতে হবে। অসময়ে ভারী বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল সহ 9 উপজেলায় পানিতে তলিয়ে গেছে আমন ধান। কোথাও গাছ মাটিতে নুয়ে পড়েছে। পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন সবজির ক্ষেত। অন্য জায়গায় টাকা ধার করে নিয়ে সেই ধান গোনা কাটতে হবে, তাছাড়া আর কোনো পরিস্থিতি নাই। ধানে ক্ষতি হয়ে গেছে, মাঝে খেলেরও অভাব, ধানেরও অভাব। সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমাদের কৃষকের জন্য অনেক উপকার হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আক্রান্ত পরিসংখ্যানের যে হিসাব সেটি আমরা নিচ্ছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি সরকার প্রণোদনা বা পুনর্বাসনের কোনো কর্মসূচি ঘোষণা করেন তাহলে ক্ষতিগ্রস্তদের জন্য সেই সহায়তা প্রদান করা হবে। সিরাজগঞ্জে 226 হেক্টর জমির ধান ও 181 হেক্টর জমির শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কন্দ পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের চাষিরা। বীজ রোপণের 60 দিনের মধ্যে জমি থেকে পেঁয়াজ সংগ্রহ করা যায়। কৃষি বিভাগ বলছে, কন্দ পেঁয়াজ চাষ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মধ্যে মেশিন সরবরাহ করা হচ্ছে। কম সময়ে পেঁয়াজ সংগ্রহ ও ভালো ফলন হওয়ায় কন্দ পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে মেহেরপুরের চাষিদের। জমি প্রস্তুতির পরেই সারিবদ্ধভাবে রোপণ করা হচ্ছে বীজ। 55 থেকে 60 দিন পর জমি থেকে সংগ্রহ করা যাবে পেঁয়াজ। বিঘা প্রতি কন্দ পেঁয়াজ চাষে খরচ 50 থেকে 60,000 টাকা, আর ফলন পাওয়া যায় 50 থেকে 60 মণ, যা 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তবে সার ও তেলের দাম বেশি হওয়ায় ভালো দাম না পেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা চাষিদের। যদি এই পেঁয়াজটার দাম ভালো পায় তাহলে পরে 1 লাখ থেকে 1,20,000 পর্যন্ত পায়। এবার একটু দাম কমায় সীমিত থাকায় অনেকজন লাগাচ্ছে। গত বছর ধরেন যে আমাদের মাঠে যেমন 20টা লোক লাগিয়েছে, এবার 50টা লোক লাগাচ্ছে। যে সারের দাম, তেলের দাম, এইগুলি যদি পেঁয়াজের দাম আমরা ভালোভাবে না পাই তাহলে হয়তো আমরা মেলা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। চাষিদের বীজ সংরক্ষণের জন্য পরামর্শের পাশাপাশি যন্ত্রপাতি ও এয়ারফ্লু মেশিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই বিষয়ে কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে এবং বীজ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছে, বিশেষ করে এয়ারফ্লো মেশিন, যার মাধ্যমে কৃষক নিজেরাই তাদের বীজটা সংরক্ষণ করতে পারছে। এবার মেহেরপুরে 2000 হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ চাষ হচ্ছে, যা গত বছরের চেয়ে 300 হেক্টর বেশি, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,350 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়েছে। এটি শক্তিশালী হয়ে মিয়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বুধবার দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে 4 জেলায় ভারী বৃষ্টি ও পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারে 3 নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা কর্তৃপক্ষ ও ছাত্র নেতাদের। শিক্ষার্থীদের পাশাপাশি গাছপালা, লতা গুল্ম কিংবা পাখিদের নিবিড় বসবাসের পরিবেশ নিশ্চিতের লক্ষ্য তাদের। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আরবরিকালচার ও পরিবেশ ছাত্র সংসদের আলোচনা সভায় এমনটাই জানান আয়োজকরা। হেমন্তে হলুদ রঙের আভা ছড়িয়ে দিচ্ছে দাঁতমর্দন ফুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে সড়ক দ্বীপে ছেয়েছে ফুলে ফুলে। বর্ষা শেষে ক্যাম্পাসের ঝোপঝাড়ে বেড়ে উঠেছে নানা প্রজাতির উদ্ভিদ। এসব গাছপালা, লতা গুল্মের নাম অনেকের কাছেই অজানা। প্রকৃতির সাথে নিবিড় পরিচয় করিয়ে দিতে গাছ দেখা ও আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার ও পরিবেশ সংসদ। পুরো ক্যাম্পাসে অন্তত 100 প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে। দাঁতমর্দন একটা ওষুধি উদ্ভিদ। আপনি জানেন, গ্রাম বাংলার লোকেরা স্কিনের ডিজিজে তার পাতাটা বেটে পেস্ট করে লাগিয়ে দিলে দাঁত চলে যায়। তাহলে সেখান থেকেই কিন্তু দাঁতমর্দন রাখা হয়েছে। এটা একটা অবহেলিত উদ্ভিদ, মানুষ এটাকে সেরকম কোনো আদর করে না। আপনি যখন দেখবেন ময়লার বাগার অথবা রাস্তার আশেপাশে এটা অযত্নে অবহেলায় হয়ে থাকে, কিন্তু এত চমৎকার একটা ক্যারেক্টার, দীর্ঘদিন ফুল থাকে, অর্থাৎ জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত ফুল থাকে, এরকম গাছ খুব কমই। এই দাঁতমর্দনের এই বৈশিষ্ট্যটা আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য সবচেয়ে উপকারী। শীত এলেই কার্জন হল এলাকায় দেখা মেলে সূর্যমুখীর। আনাগোনা বেড়ে যায় চন্দনা ও সবুজ টিয়ার। তাদের অবাধ বিচরণের জন্য নীরব এলাকা এবং খোলা জায়গায় ফুল ও ঔষধি গাছের বাগান গড়ার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। ঔষধি গাছের একটা বাগান বিভিন্ন জায়গায়, এবং নয়েজ ফ্রি জোন, যেখানে আমরা মেডিটেশন করতে পারবো বা আমাদের অবসাদগ্রস্ত সময়টুকু কাটাতে পারবো, এরকম বেশ কিছু পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে অ্যালার্মিং থ্রেট হচ্ছে একেবারে অনিয়ন্ত্রিত যেই যানবাহনগুলো এবং যেভাবে শব্দ দূষণ তারা করে, বিশেষত রিক্সা। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। বিশেষত আমরা রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে রেজিস্টার্ড করে দেওয়া।
উদ্ভিদ গবেষকেরা বলছেন, নগরের সড়ক বিভাজনে অপরিকল্পিত গাছ রোপণের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সৌন্দর্য বর্ধনে দেশি ঝোপঝাড় জাতীয় গাছকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দরবনের দুবলারচরে চলছে 3 দিনের রাস উৎসব। আজ শেষ দিনে উৎসবে যোগ দিতে ভোর থেকেই নৌকায় করে সেখানে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নোনা জলের স্নানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব। এ নিয়ে আরও জানাতে দুবলারচর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, সকাল থেকে এই রাস উৎসবকে কেন্দ্র করে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন? আপনি যেমন জানতে চেয়েছিলেন, আজকে হচ্ছে গিয়ে রাস উৎসবের পুনঃস্নান এবং শেষ দিন। সকাল থেকে পুনঃস্নানের জন্য এখানে বেশ লোকজন এখানে এসে হাজির হয়েছে এবং এই নদী, এই বঙ্গোপসাগরের কিল ঘেঁষে এখানে কিন্তু তারা এখানে স্নান করেছে। এখানে প্রায় কয়েক হাজার লোক এখানে সমাগত হয়েছে। সকাল 6টা থেকেই সূর্যোদয়ের সাথে সাথেই তারা কিন্তু এখানে এসে স্নান করেছে এবং তারা এখানে স্নান করে পাপ মোচন করেছে বলে তারা এমনটাই দাবি করেছে। এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছিল গতকাল পর্যন্ত এখানে প্রায় 50,000 পুণ্যার্থী এখানে এসেছিলেন এবং রাতের বেলায় এখানে যারা আয়োজকরা জানিয়েছেন যে এখানে প্রায় 3 লাখের মতো লোকের সমাগম হয়েছে। এই 3 লাখ লোক আজকে সকালবেলা এখানে আমাদের এই জন্য বঙ্গোপসাগরের পাড়ে দুবলারচর যে রয়েছে এখানে তারা স্নান করেছে। এছাড়াও আপনাকে একটা কথা জানিয়ে রাখি, বিগত দিনে এখানে যারা পুণ্যার্থী আসেন তাদের এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এবং দস্যুতার যে ভয় থাকে, এই ভয়টি কিন্তু এবার ছিল না। এবার হচ্ছে কোস্টগার্ড, বন বিভাগ, র্যাব, পুলিশ এরা একই যেভাবে নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তার কারণে কিন্তু এখানে কিন্তু এবছর কোনো প্রকার দুর্ঘটনা বা অপহরণের কোনো খবর পাওয়া যায় না। আমার পিছনে রয়েছে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যারা এখানে এখনও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তারা এই সব নিরাপত্তার কারণে কিন্তু এখানে কোনো প্রকার দুর্ঘটনার কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তো সর্বশেষ যারা এখানে এসেছে তারা তাদের হচ্ছে গিয়ে পুণ্যস্নান শেষ করে আরেকটু পরেই তারা এখান থেকে রওনা দেবে বলে আমাকে জানিয়েছিল। এই ছিল দুবলারচর থেকে সর্বশেষ খবর। রাস উৎসব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।